ফ্যাসিবাদের আইকনকে বলার চেষ্টা করা হচ্ছে হাসিনা খারাপ, মুজিব ভালো। কারণ ওই আইকনটাকে ঠিক রাখতে হবে। যদি ফ্যাসিবাদ ফিরে আসতে হয় তাহলে আইকনকে তার জায়গায় রাখতে হবে। আইকনকে রাখতে পারলে ফ্যাসিবাদ ফিরে আসতে পারে। সুতরাং হাসিনাকে এখন ফেলে দিতে কোনো সমস্যা নাই তাদের। ভারতীয় সাম্রাজ্যবাদের, ইন্ডিয়ান হেজেমনির কোনো সমস্যা নাই হাসিনাকে অস্বীকার করতে, কিন্তু মুজিবকে ঠিক রাখতে হবে। কারণ না হলে ফ্যাসিবাদ ফিরবে কি করে? আইকন ঠিক রাখতে হবে। কাজে আমাদের কাজ হচ্ছে এই ইতিহাস বর্ণনা করে ওই আইকনকে ছুঁড়ে ফেলে দেওয়া। ওই আইকনকে ছুঁড়ে ফেলে দিলে বন্ধ করতে পারবে। প্রথম স্টেট টেরর, আমি স্টেট টেরর যেটাকে বলি, সেটা শুরু করেছিল শেখ মুজিবুর রহমান। কিভাবে? রক্ষী বাহিনী গঠনের মাধ্যমে। রক্ষী বাহিনী ওয়াজ অ্যাবাভ ল। রক্ষী বাহিনী যাকে ইচ্ছা তাকে তুলে নিয়ে যেতে পারতো, যাকে ইচ্ছা তাকে টর্চার করতে পারতো, এক্সট্রা জুডিশিয়াল পুলিশ করতে পারতো, গুম করতে পারতো। সুতরাং প্রথম যে স্টেট টেরর সেটা শেখ মুজিব শুরু করেছিল। স্টেট টেরর শুরু করে তার ভাষা ছিল লাল ঘোড়া দাবড়িয়ে দেব। লাল ঘোড়া দাবড়িয়ে দেব বলে তিনি জনগণকে, নাগরিককে বা বাসিন্দাকে, প্রদের ভাষায় বাসিন্দাকে হুমকি দিতেন, লাল ঘোড়া দাবড়িয়ে দেব আমার কথা না শুনতে। এবং তখন তার একজন অতি অত্যাচারী ভাগিনা ছিল যার নাম শেখ মনি, যার ছেলে তাপস, লুটেরাদের মধ্যে একজন, ভয়াবহ লুটেরাদের মধ্যে একজন। দুর্ভাগ্যজনক ভাবে তাপসও নাকি আমাদের ফুয়াদের মতো এক ব্যারিস্টার। তো সেই তাপসের পিতার নাম ছিল শেখ মনি। শেখ মনির একটা বিখ্যাত ডায়ালগ ছিল, বিখ্যাত স্লোগান ছিল, আইনের শাসন চাই না, মুজিবের শাসন চাই। তাহলে যে দেশে আইনের শাসন চাই না, মুজিবের শাসন চাই বলা হয়, সেই দেশের কি নাম হওয়া উচিত, সেই শাসন ব্যবস্থার নাম কি হওয়া উচিত, সেটা নির্ধারণের ভার আমি ছেড়ে দিচ্ছি আমাদের ভবিষ্যৎ ফিলোসফার, ভবিষ্যৎ পলিটিক্যাল সায়েন্টিস্টদের হাতে। আমি আজকে কোনো কমেন্ট করবো না, আমি শুধু ইতিহাস বলতে চাচ্ছি। 1974 সাল দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ আমার নিজের চোখে দেখা ঢাকা স্টেডিয়ামের বারান্দায় কঙ্কালসার মৃত এবং অর্ধমৃত মানুষের সারি। তারা নড়তে পারে, যারা জীবিত আছে তারা নড়ার শক্তি রাখতে। লক্ষ লক্ষ, আমি এরকম শত শত মানুষ দেখেছি ঢাকা স্টেডিয়ামে ওই বারান্দায়, এবং যে সামনের যে রাস্তাটা, ওই রাস্তাটা ফুটপাতে পড়ে আছে আমার নিজের চোখে দেখা। মা এবং বাচ্চা পড়ে পড়ে আছে আমার নিজের চোখে দেখা, অর্থনৈতিক নয়। এবং সেই যে দুর্ভিক্ষ যেটা হয়েছিল সেটা কিন্তু পণ্যের শর্টেজের জন্য হয় না, হয়েছিল হোর্ডিংয়ের জন্য, হয়েছিল সাপ্লাই প্রবলেমের জন্য। এবং এটার উপরে ডক্টর অমর্ত্য সেনের একটা বড় কাজ আছে, যেখানে তিনি বলেছিলেন distribution was the problem, meaning governance was the problem. শেখ মুজিবের গভর্নেন্স was the problem, যে কারণে এমন নিদারুণ দুর্ভিক্ষ আমাদের দেখতে হয়েছিল 1974 সালে। আসেন, বাংলাদেশের প্রথম একদলীয় শাসন কে করলেন? শেখ মুজিবুর রহমান। সমস্ত দল নিষিদ্ধ করে দেওয়া হলো এবং বলা হলো এক দেশ, এই ল্যাঙ্গুয়েজটা চিন্তা করুন, স্লোগানটা এক দেশ এক নেতা এক দল। যখনই আপনি এক নেতা এক দল এক দেশ বলবেন, যেটা একটা ফ্যাসিস্ট রাষ্ট্র নাকি? একটা ফ্যাসিস্ট রাষ্ট্রই তো এটা সম্ভব যে এক দল এক নেতা এক দেশ। আচ্ছা, গেল। বাংলাদেশের সর্বপ্রথম সকল মিডিয়া নিয়ন্ত্রণ করেছিলেন কে? শেখ মুজিবুর রহমান। কারণ সেই বাকশাল ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রতিটি মিডিয়া ব্যান করে দেওয়া হয়েছিল, প্রতিটি মিডিয়া নিষিদ্ধ করা হয়েছিল, শুধু 4টি ছাড়া। এই 4টি সরকারি মিডিয়ার দায়িত্ব ছিল গুণকীর্তন করা, বন্দনা করা, যে বন্দনা আপনারা গত 16 বছর দেখেছেন। এই 16 বছরের বন্দনার যে কালচার, একটা ফ্যামিলি, একজন ব্যক্তির বন্দনার যে কালচার, ব্যক্তি পূজা, এটা শুরু হয়েছিল শেখ মুজিবুর রহমানের আমলে। এবং আমার একটা দৃশ্যের কথা মনে পড়ে, শেখ মুজিবুর রহমান অনেকটা মহামানবের মতো
অথবা ঈশ্বর প্রদত্ত কোনো ব্যক্তির মতো দাঁড়িয়ে আছেন, তার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছেন বৃষ্টির মধ্যে। শত শত ইউনিভার্সিটির টিচার, শত শত নাম করা পলিটিশিয়ান এবং সবাই বৃষ্টির মধ্যে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে তার কদম বুসি করছে। এই দৃশ্য আমার দেখা, এবং কারণ সবাইকে নেতার কদম বুসি করে তারপরে বাকশালে যোগদান করতে হবে। বাকশালে যোগদানের প্রক্রিয়া ছিল আগে মুজিবকে কদম বুসি করতে হবে। তো তাহলে শেখ হাসিনার যে শাসনকাল আপনারা 16 বছর দেখেছেন, আর শেখ মুজিবের শাসনকাল ছিল 3.5 বছর, মাত্র 3.5 বছর। তো 3.5 বছরে যে লোকটি এই সব কর্ম করতে পেরেছিল, সেই লোকটি যদি হাসিনার মতো 15 বছর সময় পেত, তাহলে জনগণের উপরে কি কি করতো আপনারা চিন্তা করেন। আপনারা হাসিনাকে বলেন ভয়ানক ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনা, দুর্নীতিবাজ হাসিনা, তাহলে শেখ মুজিবকে কি করতে? আবারও আমি বলছি, আজকে আমি কোনো কমেন্ট করব না, এটা আপনারা করবেন যে শেখ মুজিব। এই যে কেউ কেউ এখানে বলেছেন যে ফ্যাসিবাদ চলে গেছে, না, ফ্যাসিবাদ যায় না। ফ্যাসিবাদের একজন নেতা চলে গেছে, ফ্যাসিবাদের একজন শাসক চলে গেছে, ভারতের একজন দালাল ফিরে গেছে, যেখান থেকে এসেছিল 1981 সালে, সেখানে ফিরে গেছে 2024 সালে ছাত্র জনতার মহান বিপ্লবে পরাজিত হয়েছে। কিন্তু ফ্যাসিবাদ ঠিক জায়গায় আছে। আপনাদেরকে একটা প্রমাণ দিই, 3.5 মাস হয়েছে মাত্র, না হাসিনার পতন হয়েছে 3.5 মাসের থেকে 2-1 দিন বেশি হতে পারে, 3.5 মাস, 3.5 মাস। অথচ গতকাল বাংলাদেশ ব্যাংকে একটা নির্বাচন হয়েছে তাদের অফিসার। আপনারা এটাকে ইগনোর করছেন, আমি দেখতে পাচ্ছি। সরকার ইগনোর করছে, রাজনৈতিক দলগুলো ইগনোর করছে, আমি কিন্তু ইগনোর করছি না। সেই নির্বাচনে ফ্যাসিবাদ সমর্থিত প্যানেল পূর্ণ প্যানেলে জয়লাভ 3.5 মাসের পর। আমাকে বলেন, পৃথিবীর আর কোন দেশে কোন বিপ্লবের 3.5 মাস পরে পরাজিত ফ্যাসিবাদ তারা নির্বাচনে দাঁড়াতে সাহস পেত না? তাহলে বাংলাদেশে সাহস পেত না। শুধু সাহসই পায় নাই, তারা পালিয়ে না গিয়ে সাহস পেয়েছে এবং তারা জয়লাভ করেছে। আমাকে যুক্তি দেওয়ার চেষ্টা করছে আজকে সরকারের 2-1 জন যে 16 বছরে তারা সবাই সব ফ্যাসিবাদের সহযোগীদের, ছাত্রদিকের পান্ডাদের বাংলাদেশ ব্যাংকে চাকরি দিয়েছে। তো বাংলাদেশ ব্যাংকে চাকরি দিয়েছে, সুতরাং ইলেকশন রেজাল্টে তারা ফ্যাসিবাদের পক্ষে রায় দিয়েছে। আমার প্রশ্ন দুটো। 1 নম্বর প্রশ্ন, তাহলে এই 3.5 মাস এই ছাত্রদিকের পান্ডারা, পতিত ফ্যাসিবাদের দালালরা চাকরি করলো কেমন করে বাংলাদেশ ব্যাংকে? 3.5 মাসের মধ্যে আপনারা চালাতে পারলেন না। তখনকার ডেপুটি গভর্নর এখনো বসে আছে। কেন এটা গুরুত্বপূর্ণ আরেকটু পরে আমি বলবো, ব্যাংকের আলোচনা এখনো বসে আছে সেখানে। আর যদি সেটাই সত্যি হয়ে থাকে যে আপনারা এই শুদ্ধি অভিযান চালাতে পারেন না, তাহলে আপনাদের যে গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিজিএফআই, তাদের তো জানানোর কথা যে ওখানে কিন্তু ফ্যাসিস্ট শক্তি বহাল তবিয়তে আছে। তাহলে আমি আসছি, তাহলে আপনারা এখন ওখানে নির্বাচন দিলেন কেন? নির্বাচন দিলেন, নির্বাচনে কি তারা ছিল আপনাদের যে শুদ্ধি অভিযান না চালিয়ে আপনারা আগাছা পরিষ্কার না করে সেখানে নির্বাচন দিলেন? কি মনে করে নির্বাচন দিলেন?